হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটা এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো অ্যানালাইসিস করা হয়েছে, আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনে একটা টপিক ডিটেলড আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা শেয়ার করার আগে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট খবর শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, প্রাইভেসি ট্রান্সপারেন্সি প্যারাডক্স ব্যালেন্সিং দ্য আরটিআই অ্যাক্ট উইথ দ্য ডিপিডিপি অ্যাক্ট, এটা পুরোটাই ইংলিশে আছে। সেম আর্টিকেল উইথ ওয়েল ক্রাফটেড অ্যান্ড ওয়েল রিসার্চ এক্স্যাক্ট ডেটাস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে পেয়ে যাবে তোমরা বেঙ্গলিতে। তাহলে যারা হয়তো ইউপিএসসি প্রিপারেশনের জন্য যাদের সংকোচ হচ্ছিল এতদিন ধরে, হয়তো ভাষার জন্য যারা এখনো পিছিয়ে আছে, তাদের আর এই চিন্তাটা করতে হবে না। তোমরা এই সিমিলার আর্টিকেল ডাউনলোড করে নিতে পারবে আমাদের ওয়েবসাইটের হোম এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে গিয়ে। ওখানে বেঙ্গলি সেকশনে গিয়ে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। এমনকি তোমরা এই আর্টিকেলটা আমাদের এই ভিডিওটার নিচেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আজকের এই ভিডিওটার নিচে লিঙ্ক পেয়ে যাবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। সেখানে তোমরা তোমাদের নিজেদের যেটা পছন্দ সেই ভাষাতে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলের ডিসকাশনটা। তো আজকের আর্টিকেলটা আর্টিকেলটা হচ্ছে কি নিয়ে? ইটস অ্যাবাউট দ্য প্রাইভেসি Transparency Paradox Balancing the Right to Information Act with the Digital Personal Data Protection Act. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইট ইজ অ্যাবাউট রাইট টু নো ভার্সেস রাইট টু প্রাইভেসি। তো এই আর্টিকেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে ইউপিএসসি প্রায় কোয়েশ্চেন করে গিয়েছে। এমনকি শুধু মেন্সের জন্য ইম্পর্টেন্ট না, এটার ইম্পর্টেন্স প্রিলিমসেও আছে। তো দেখা যাক এই আর্টিকেলটা জিএস পেপার 2 মেন্স পলিটি অ্যান্ড গভর্নেন্সের সেকশন থেকে হচ্ছে। তো দেখা যাক আমরা প্রিভিয়াস ইয়ারে এই থিম থেকে রাইট টু প্রাইভেসি বা রাইট টু ইনফরমেশন বা ফান্ডামেন্টাল রাইটস থেকে কি কি কোয়েশ্চেন এসেছে। তাহলে আমরা বুঝতে পারবো এই আর্টিকেলের ওয়েটেজটা কতটা, যে প্রবাবিলিটি এই যে এবছরের যে ইউপিএসসি মেন্সে কোয়েশ্চেন আসার কতটা সম্ভাব্য চান্সেস আছে। তো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখছি 2017-এ এসেছে। আমাদের 15 মার্কসে 250 ওয়ার্ডসে অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে এক্সামিন দ্য স্কোপ অফ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য লাইট অফ দ্য লেটেস্ট জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অন রাইট টু প্রাইভেসি। এটা একটা তোমরা ডিরেক্ট কোয়েশ্চেন বুঝতে পারছো। সেকেন্ড দেখছি এটা 2024-এ এসেছে। রাইট টু প্রাইভেসি ইজ ইন্ট্রিনসিক টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড ইজ ইনহেরেন্টলি প্রোটেক্টেড আন্ডার দ্য আর্টিকেল 21 of the Constitution. Explain. In this reference, discuss the law relating to the DNA testing of the child in the womb to establish its paternity. Answer in 250 words, 15 marker questions. তাহলে বুঝতে পারছো ইউপিএসসি তথাকথিত যেটা এখনকার রিসেন্ট কোনো কিছু জাজমেন্ট বা কোনো কিছু যদি হ্যাপেনিং হচ্ছে সেটার উপর বেস করে ইউপিএসসি ঠিক ফান্ডামেন্টাল রাইটের উপরে নিয়ে গিয়ে কোয়েশ্চেন্স ফ্রেম করছে। বা কোনো রিসেন্ট কোনো যদি অ্যাক্টস যদি হয়ে গিয়ে থাকে বা অ্যামেন্ডমেন্ট হয়ে গিয়ে থাকে অ্যান্ড ইট ইজ রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইট, ইট ইজ ইনইভিটেবল যে এটা ইউপিএসসিতে আসবেই। আমরা দেখে নিই 2020-এর একটা কোয়েশ্চেন্স রাইট টু ইনফরমেশন নিয়ে। রিসেন্ট এই যে আমি এরকম বললাম যে টার্মসটা রিসেন্ট অ্যামেন্ডমেন্টস টু দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট উইল হ্যাভ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন দ্য অটোনমি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইনফরমেশন কমিশন। ডিসকাস। এই ডাইরেক্টিভসগুলো এগুলো হচ্ছে ইউপিএসসি ফেভারিট ডাইরেক্টিভস, লাইক ক্রিটিক্যালি এক্সামিন, ক্রিটিক্যালি অ্যানালাইসিস, এক্সামিন, ডিসকাস, ইলাবোরেট। ইউপিএসসি এই টার্মসগুলোকে ইউজ করে আমাদেরকে সবসময় একটা দ্বিধাবদ্ধ জায়গায় নিয়ে আসে। অ্যান্সার ইন 150 ওয়ার্ডসের 10 মার্কের কোয়েশ্চেন। তো চলো তাহলে আজকে আর্টিকেলটা শুরু করা যাক। তো এই আর্টিকেলটা মানে শুরুয়াতটা কোথা থেকে হচ্ছে, যে এই খবরটা নিউজে আসছে কেন? তার কারণ হচ্ছে রিসেন্টলি সুপ্রিম কোর্ট এই সিরিজ অফ পেটিশন নিয়ে এসেছে কনস্টিটিউশন বেঞ্চের কাছে টু রিজলভ করার জন্য কনস্টিটিউশনাল সেন্সিটিভিটি যেটা অ্যারাইজ করছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। এই পেটিশনটা কি চ্যালেঞ্জ করছে না, রিসেন্ট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 8 ক্লজ 1 সাব ক্লজ জে অফ কার না রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এ। এখানে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত স্যার কি রিমার্ক করেছেন যে কোর্টকে নাও লিগালি ডিফাইন করতে হবে the boundaries of personal information
যার জন্য কি হবে না, টু এনশিওর দ্যাট ফান্ডামেন্টাল রাইট টু নো আন্ডার আর্টিকেল 19 ইজ নট আনফেয়ারলি সাইলেন্সড বাই দ্য রাইট টু প্রাইভেসি আন্ডার আর্টিকেল 21। বুঝতে পেরেছো তোমরা সকলে? তাহলে এরপরে এই যে কনটেক্সটটা হচ্ছে, কনটেক্সটের সাথে সাথে আমরা দেখবো এর উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে। উৎপত্তিটা কি, এই যে আমরা রাইট টু ইনফরমেশনস অ্যান্ড রাইট টু প্রাইভেসি এর যে লিঙ্ক করে যে অ্যাক্টসগুলো আমাদের লসগুলো তৈরি হয়েছে, সেগুলো তার লিগাল একটা ব্যাকগ্রাউন্ড দেখে নিই। তো প্রথমেই আমরা দেখছি রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ইজ কনসিডার অ্যাজ দ্য সানলাইট ল। তার কারণ হচ্ছে ইট ইজ নট আ মিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ গিফট নয়, এটা তথাকথিতভাবে ফর্মালি ডিকোড করা হয়েছে, কোডিফাইড আছে অ্যাজ আ রাইট হিসাবে, ফান্ডামেন্টাল রাইট হিসাবে অলরেডি এটা এক্সিস্টিং ইনসাইড দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 19। তো এর কনস্টিটিউশন বেসিসটা কোথায়, শুরুয়াতটা কোথা থেকে হচ্ছে, রাইট টু নো আমরা কোত্থেকে জানতে পারছি। ক্ল্যারিটি পাওয়া যায় আমাদের স্টেট অফ ইউপি ভার্সেস রাজ নারায়ণ কেস 1975। এই ল্যান্ডমার্ক ইলেকশন কেসে যেখানে ইনভলভ করা হয়েছিল অনারেবল প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, সুপ্রিম কোর্ট সেখানে ডেলিভার্ড করেছিল একটা হিস্টোরিক জাজমেন্ট। জাস্টিস ম্যাথিউ কি বলে সেই সম্বন্ধে, কি না গভর্নমেন্ট অফ রেসপন্সিবিলিটি লাইক আওয়ার্স, রেসপন্সিবল গভর্নমেন্ট যেখানে আছে, দ্য পিপল অফ দিস কান্ট্রি হ্যাভ আ রাইট টু নো এভরি পাবলিক অ্যাক্ট, এভরিথিং দ্যাট ইজ ডান ইন আ পাবলিক ওয়ে বাই দেয়ার পাবলিক ফাংশনারিজ। মানে তার বক্তব্যটা হচ্ছে, লজিকটা কি, দ্য কোর্ট এটা আফেল করেছিল দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আন্ডার আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ ইজ মিনিংলেস যদি সিটিজেন সে সম্বন্ধে তথ্যটা যদি না জানে। তার মানেটা কি হলো, আমি কিসের বিষয় বলবো, যদি আমি তার ব্যাপারেই যদি না জানি, তাহলে আমি তার সম্বন্ধে কিছু তো বলতেই পারবো না। দ্য ডু নট হ্যাভ দ্য ফ্যাক্টস টু স্পিক অ্যাবাউট। তারপরে তার মানেটা হচ্ছে গভর্নমেন্টকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে ইফ ইউ আর কেপ্ট ইন ডার্ক। আরটিআই অ্যাক্ট ইজ অ্যান ইনহেরেন্ট পার্ট অফ আর্টিকেল 19। ট্রু, এর মধ্যে এর ফিলোসফিটা কি বলতে চাইছে, এর ফিলোসফিটা হচ্ছে ইট মুভ দ্য অফিসিয়াল সিক্রেসি। এর ফলে কি হয়েছে, অফিসিয়াল সিক্রেসি থেকে পাবলিক ট্রাস্ট যাতে বেড়ে যায়, তার জন্য হচ্ছে এই আর্টিকেল, এই রাইট টু ইনফরমেশন। অ্যান্ড দ্য স্টেট ইজ নট আ মিয়ার কাস্টোডিয়ান। নেক্সট ইজ লেটার, পরবর্তীকালে আমরা শুধু দেখবো 1975-এ এই জিনিসটা হচ্ছে না, আমরা 1990s-এও যদি দেখি, এনজিও মজদুর কিষাণ শক্তি সংগঠন, যেটা অরুণা রয় ম্যাম যেটা করেছিলেন, ম্যাসিভ মুভমেন্ট নিয়ে আসে সেটা রাজস্থানে। না কিসের জন্য ছিল মুভমেন্টটা, যাতে ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারে মিনিমাম ওয়েজ পেমেন্টসে অ্যান্ড রেশন ডিস্ট্রিবিউশনে। সেখানে তাদের স্লোগানটা কি ছিল, হামারা পয়সা হামারা হিসাব, আওয়ার মানি আওয়ার অ্যাকাউন্ট। আমরা চাই এই যে আমাদের ট্রান্সপারেন্সি, যাতে এখানে করাপশন যাতে না হয়, বা ট্রান্সপারেন্সির জন্য নিয়ে আসুক পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে আর মিনিমাম ওয়েজ পেমেন্টে। নেক্সট আমরা দেখব কি এখন কি অসুবিধাটা হচ্ছে। এখন অসুবিধাটা কি হচ্ছে সেটা হচ্ছে 8 ক্লজ 1 সাব ক্লজ জেতে কি বলা হয়েছে না, 8 ক্লজ 1 সাব ক্লজ জের মধ্যে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, তার আগে আমরা জানবো যে 8 ক্লজ 1 সাব ক্লজ জেটা কি না, এটা হচ্ছে একটা ক্যালিব্রেটেড সেফটি বাল্ব হিসাবে ইউজ করা হচ্ছে। এখানে কমপ্লিট ব্যান হচ্ছে না পার্সোনাল ডাটাকে, কিন্তু একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। না প্রোটেকশনটা কি, কি আমরা পাবলিক ইনফরমেশন বা আমাদের ইনফরমেশন তথাকথিতভাবে আমরা জানতে পারবো যদি ইট হ্যাড নো রিলেশনশিপ টু এনি পাবলিক অ্যাক্টিভিটি অর ইন্টারেস্ট, অর কোনো এটা আনওয়ারেন্টেড পাবলিক বা আমাদের প্রাইভেসি যাতে ইনভেড না হয়ে গিয়ে থাকে। সেকেন্ড আমরা কি দেখবো এখানে, নাকি পাবলিক ইন্টারেস্ট ওভাররাইড। এখানে একটা লুপহোল করে রেখেছে। এই ওভাররাইড কথাটা মানেটা হচ্ছে একটা লুপহোল, যে আমি এই পাবলিক ইন্টারেস্টকে ওভাররাইড করতে পারবো। কখন করতে পারবো না, যদি ইনফরমেশনটা ওয়াজ পার্সোনাল যদি হয়ে গিয়ে থাকে, অ্যান্ড ইট কুড স্টিল বি ডিসক্লোজ করতে পারবো পাবলিক ইনফরমেশন অফিসারের, যদি এটা মনে হয়ে গিয়ে থাকে এটা লার্জার পাবলিক ইন্টারেস্টকে ফুলফিল করছে বা জাস্টিফাইড করছে ডিসক্লোজারকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আউটওয়ে করছে হার্ম টু এনি ইন্ডিভিজুয়াল, বা ইন্ডিভিজুয়াল হার্মকে আউটওয়ে করছে, মানে লার্জার বেনিফিট যদি হচ্ছে, সেটা আমরা দেখব। এর গোল্ডেন রুলটা কি হচ্ছে না, এটা প্যারিটি এভাবেই রাখছে, যেটা পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের জন্য ডিনাইড নয়, সেটা ডিনাইড সিটিজেনের জন্যও হওয়া উচিত নয়। বুঝতে পারলে এতক্ষণ ধরে তোমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা?
তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ইট ইজ কামিং আন্ডার রাইট টু নো, অ্যান্ড রাইট টু নো ইজ ইকুয়ালি মানে ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ আন্ডারলাইন আন্ডার আর্টিকেল 19, that is freedom of speech and expression, article 19 clause 1 subclause a. নেক্সট আমরা দেখব ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। তারা সেই অ্যাক্টটা কি বলতে চাইছে চলো দেখে নেওয়া যাক। এই অ্যাক্টটা হচ্ছে একটা নতুন লেয়ার অফ প্রোটেকশন তৈরি করেছে, না কিসের, না ইনফরমেশনাল প্রাইভেসি ইন দ্য ডিজিটাল এজে। এই যে আমরা যে ডিজিটাল এজে, যে এই 21st সেঞ্চুরি যে ডিজিটাল এজের দুনিয়া, একটা প্রাইভেসি তো ক্রিয়েট করতে হবে, না তো আমাদের তো সব জিনিসই তাহলে সকলের সামনে চলে আসবে। তার জন্য একটা প্রাইভেসি যাতে ক্রিয়েট করতে পারে, সেই জন্যই এই প্রোটেকশন যাতে দিতে পারে, সেই জন্যই এই অ্যাক্টটা নিয়ে এসছে। এই অ্যাক্টের একটা কনস্টিটিউশনাল বেসিস আছে, আমাদেরকে সেটা জানতে হবে শুরুয়াতটা কোত্থেকে হয়েছে। ইট ইজ এক্সপ্লিসিটলি মেনশন, এটা ইমপ্লাই করা হচ্ছে কিসের মাধ্যমে, না রাইট টু প্রাইভেসি আন্ডার আর্টিকেল 21 ফান্ডামেন্টাল রাইটস। তো কি বলছে এই আর্টিকেলটা, পুট্টাস্বামী ল্যান্ডমার্ক জাজমেন্ট, নিশ্চয়ই তোমরা এই নামটা শুনেছো, KS পুট্টাস্বামী ল্যান্ডমার্ক জাজমেন্ট 2017। সেই জাজমেন্টটা দিয়েছিল 9 জাজ বেঞ্চ, ডিক্লেয়ার করেছিল প্রাইভেসি অ্যাজ আ fundamental right under article 21. What is it? As a fundamental right under article 21, and that is এটা বলছে right to life and personal liberty. তো এটা কোর্ট রুল করেছিল যে ফান্ডামেন্টাল রাইট প্রাইভেসির মধ্যে পড়ছে রাইট টু প্রাইভেসি, তাতে 3-fold টেস্টকে কমপ্লিট করতে হবে। তো 3-fold টেস্টটা কি হচ্ছে, এক হচ্ছে লিগালিটিটা কি বলছে না, ব্যাকড দ্যাট অ্যাক্ট শ্যাল বি ব্যাকড বাই আ ক্লিয়ার রিটেন ল, একটা। সেকেন্ড, লেজিটিমেট এইম থাকতে হবে, স্টেটের কাছে একটা স্টেট মাস্ট ভ্যালিড রিজন প্রেজেন্ট করতে হবে, ফর এক্সাম্পল ন্যাশনাল সিকিউরিটি অর সোশ্যাল ওয়েলফেয়ার। থার্ড, প্রপোর্শনালিটি টেস্ট, প্রপোর্শনাল টেস্ট হবে, দ্য রেস্ট্রিকশন শ্যাল বি নেসেসারি, রেস্ট্রিকশনটা করো কিন্তু নেসেসারি, অ্যান্ড দ্য লিস্ট ইন্ট্রুসিভ ওয়ে, যতটা সম্ভব যতটা কমভাবে হয়, ওয়ে টু অ্যাচিভ দ্য গোল। বুঝতে পারলে এতক্ষণ? এরপরে তোমরা দেখবে এই যে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, অ্যামেন্ডমেন্টের জন্য একটা ব্ল্যাঙ্কেট ব্যান তৈরি করেছে সেকশন 8 ক্লজ 1 ক্লজ জেকে, যেটা হচ্ছে আমাদের RTI রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। সেই অ্যামেন্ডমেন্ট সেকশনটা কি হচ্ছে চলো তাহলে সেখানে দেখে নিই। ডিপিডিপি অ্যাক্ট কি বলছে, ইউজ করেছে সেকশন 44 ক্লজ 3 টু ডিলিট করার জন্য, ইরেজ করার জন্য এই ব্যালেন্স যে পাবলিক ইন্টারেস্ট, যেটা আমরা ওভাররাইট, যেটা একটু আগেই আমরা জানলাম রাইট টু ইনফরমেশনে, সেটা কি বলছে নাকি রিপ্লেস করছে একটা রেস্ট্রিকটিভ ম্যান্ডেট দিয়ে। দ্য ম্যান্ডেটটা কি হচ্ছে, যে ইনফরমেশন রিলেট টু এনি পার্সোনাল ইনফরমেশন has to be now blocked from the disclosure or exempted from the disclosure. প্রবলেমটা কি হচ্ছে না, পাবলিক ইন্টারেস্টে আগে একটা ব্যালেন্স, একটা ওভাররাইড ছিল, যদি লার্জার পাবলিক ইন্টারেস্টকে সেটা আউটওয়ে যদি জাস্টিফাই করতে পারতো বা আউটওয়ে করতো যদি ইন্ডিভিজুয়াল হার্মকে, বা লার্জার বেনিফিট যেখানে হচ্ছিল তাহলে সেটা শো করা যাচ্ছিল। কিন্তু এখন তো একটা কমপ্লিট একটা ব্ল্যাঙ্কেট ব্যান ক্রিয়েট করলো। দ্য অ্যামেন্ডমেন্ট ইগনোর করছে প্রপোর্শনালিটি ডক্ট্রিনকে। একটু আগেই আমরা জানলাম যে প্রপোর্শনালিটি ডক্ট্রিনের মতলবটা কি হচ্ছে না, নেসেসারি হবে অ্যান্ড লিস্ট ইন্ট্রুসিভ হওয়া উচিত, কিন্তু এটা বলে দিচ্ছে যে প্রাইভেসিকে একটা অ্যাবসোলুট সিল করার জন্য ডিসক্লোজিং ইনফরমেশন উইল বি লাইক একদম আর করাই যাবে না। কিন্তু যদি আমাদের ধরো মনে করো, যদি আমাদের যেখানে ইনফরমেশন ডিসক্লোজিং করা খুবই দরকার, ফর এক্সাম্পল নেসেসারি টু এক্সপোজ করাপশন বা এনশিওর গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অর রেসপন্সিবিলিটি, তোমরা নিশ্চয়ই জানো আমাদের হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, যেখানে ইলেক্টেড গভর্নমেন্টস হচ্ছে, অ্যান্ড দে আর রেসপন্সিবল টু আস, টু দ্য সিটিজেন্স হু, যারা ভোট দিয়ে তাদেরকে নিয়ে আসছে। তাহলে বুঝতে পারছো তার এর কোথায় লসটা আমরা দেখতে পাচ্ছি এই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023-তে। তাহলে এই জিনিসটা অলরেডি সুপ্রিম কোর্ট একটা কি জুডিশিয়াল ল্যান্ডমার্কের মাধ্যমে বলা হয়েছিল, CPIO ভার্সেস সুভাষচন্দ্র আগরওয়াল 2019-এ তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্ট কি বলেছিলেন, যে ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রাইভেসি একটা ইকুয়াল রাইট হিসাবে দেখা উচিত, তারা ইন্টারলিঙ্ক, দে আর নট সেপারেট। ইট রুল করেছিল কি জুডিশিয়াল অ্যাসেট বা অ্যাপয়েন্টমেন্ট ফাইল
কুড বি ডিসক্লোজ করা যেতে পারে যদি এটা একটা লেজিটিমেট পাবলিক পারপাসকে সলভ করছে। সেকেন্ড কি বলছে, এই অ্যামেন্ডমেন্ট যেটা হলো 2023 যে রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টটা দেখতে পাচ্ছি 44 ক্লজ 3 যে অ্যামেন্ডমেন্টটা হলো, সেটা এই বাইপাস করে দিল এই জুডিশিয়াল প্রেসিডেন্ট যেটা সুপ্রিম কোর্ট বলেছিল 2019 এই ল্যান্ডমার্ক জাজমেন্টে, বাই রিমুভিং দ্য পাবলিক ইন্টারেস্ট গেটওয়ে অ্যান্ড দেয়ারফোর আরটিআই অ্যাক্ট বিকামস আ ডিফাংশনাল, একটা ডিফাংক্ট হয়ে গিয়ে দাঁড়াচ্ছে ইন ম্যাটার্স ইনভলভিং পাবলিক অফিসিয়ালস। তো তোমরা এতক্ষণ ধরে তোমরা দেখলে ডিবেটটা, ক্রাইসিসটাও জানলে, তাহলে এটা তো বুঝতে পারা দরকার যে রাইট টু ইনফরমেশনের ইম্পর্টেন্সটা কোথায়, সিগনিফিকেন্সটা কি। তো সিগনিফিকেন্সটা হচ্ছে রাইট টু ইনফরমেশন, এটা রাইট টু ইনফরমেশনের জন্য আপহোল্ড হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, কিন্তু কিভাবে না আমাদের স্বচ্ছতা একটা বেডরক ক্রিয়েট করে, কিসের না রেসপন্সিবল গভর্নমেন্টে। স্বচ্ছতার জন্য আমরা করাপশনে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি অসুবিধা হচ্ছে, কোথায় স্ক্যাম হয়েছে, আমরা সেটা সিটিজেন, যারা সিটিজেন তাদের সত্যিই জানাটা প্রয়োজন, কারণ তারা ট্যাক্স পেয়ার, দে অ্যান্ড দ্য ইলেক্টেড অফিসিয়ালস আর অ্যান্সারেবল টু আস হোয়াট দ্যাট উই কনসিডার ইট। নাও আমরা দেখব দ্য আরটিআই অ্যাক্ট এনশিওর করছে সোভারেন দ্য পিপল, আমরা সোভারেন অ্যান্ড এফেক্টিভলি এজেন্ট যেটা হচ্ছে স্টেট। শুধুমাত্র আমরা ভোটিং হিসাবে দেখছি না, আমাদের এটা সোভারেন রাইটস আছে টু নো হোয়াট ইজ হোয়ার ইজ দ্য ল্যাকিউনে, কোথায় ফ্লজগুলো কোথায় হচ্ছে। সেকেন্ড, এম্পাওয়ারিং সোশ্যাল অডিটস অ্যান্ড ওয়েলফেয়ার ডেলিভারি। তো আরটিআই অ্যাক্ট খুবই ভাইটাল হচ্ছে কার জন্যে না, ফর এক্সাম্পল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে রেশন ডিস্ট্রিবিউশন, এমজি নারেগা, ওয়েজেস অ্যান্ড পেনশন লিস্টে। এই অ্যাক্টের মাধ্যমে আমরা ইনফরমেশনের মাধ্যমে লিকেজ প্রিভেন্ট করতে পারবো, বা ঘোস্ট বেনিফিশিয়ারিজ যারা মানে ভুয়ো নামের তালিকায় যারা আছে, অ্যাক্ট এনশিওর করবে যে ওয়েলফেয়ার যাতে রিচ করতে পারে যাদের প্রয়োজন, ইন্টেন্ডেড রেসিপিয়েন্টের কাছে যাতে পারে এই পিডিএস, এই পুরো ওয়েলফেয়ার সিস্টেম যাতে পৌঁছাতে পারে, যাদের দরকার তাদের কাছে যাতে পৌঁছাতে পারে, সেটাই এই অ্যাক্ট এনশিওর করে। থার্ড কি দেখবো, অ্যান্টি করাপশন মেকানিজম। অ্যান্টি করাপশন মেকানিজমটা কি না, ইট ফ্যাসিলিটেটস করছে এই অ্যাক্টটা স্ক্রুটিনি অফ দ্য অ্যাসেটস বা এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ডিসিপ্লিনারি রেকর্ডস অফ দ্য পাবলিক অফিসিয়ালস। ফলে তাহলে কোনো আমাদের পাবলিক অফিসিয়ালসের মাধ্যমে একটা প্রবিটি বা ইন্টিগ্রিটি রয়ে যাবে, যেটা ডিসকারেজ করছে আমাদের অ্যাবিউজ, পাওয়ারে অ্যাবিউজ। কেন কি, যদি এই জিনিস ট্রান্সপারেন্সি যদি না থাকে, তাহলে অবভিয়াসলি ওই চেয়ারের বা সিটের বা তোমার বলতে পারো তোমার অফিসিয়াল যে রেকগনিশনের একটা অ্যাবিউজ হয়ে চলেছে, সেই অ্যাবিউজটা বন্ধ হতে পারে। সেকেন্ড, থার্ড দেখবো সাকসেস অফ আরটিআই অ্যান্ড ই গভর্নেন্স ইন এনশিওরিং প্রবিটি। সিন্স 2025 থেকে আমরা যদি দেখি, আরটিআই সাকসেসফুলি অনেক কিছু হেল্প করতে পেরেছে, অনেক তথাকথিতভাবে অনেক করাপশনকে আমাদের সিটিজেনের সামনে নিয়ে আসতে পেরেছে। তার মধ্যে একটা হচ্ছে এক্সাম্পল দ্য আদার্স হাউজিং সোসাইটি স্ক্যাম, সেটা হচ্ছে বম্বে। সেটার মাধ্যমে কি হয়েছিল, এই আরটিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হাই রাইজ বিল্ডিং বম্বের যেগুলো কার্গিল ওয়ার উইডোদের জন্য তৈরি করা হয়েছিল, সেগুলো ইল্লিগালি সার্ভ করেছিল কারা না, পলিটিশিয়ানস অ্যান্ড টপ ব্যুরোক্র্যাটসরা। কিন্তু আমরা আরটিআই ইনফরমেশনের মাধ্যমে এই খবরটা আমরা জানতে পারি। সেকেন্ড কি দেখবো না, 2G স্পেকট্রাম স্ক্যাম। এটা তো খুবই ফেমাস স্ক্যাম, তোমরা সকলেই শুনেছো এটার ব্যাপারে। না, এই স্ক্যামের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আরবিটারি অ্যালোকেশনস অফ টেলিকম স্পেকট্রামস, আরবিটারি যে অ্যালোকেশনস হয়েছিল টেলিকম স্পেকট্রামে, তাতে আমরা কিন্তু হিউজ লসও করেছিল পাবলিক এক্সচেকার্সরা। থার্ড আমরা দেখবো দ্য কমনওয়েলথ গেম স্ক্যাম, এটাও তোমরা খুব নামটা খুবই শুনেছো। অ্যান্ড ফোর্থ আমরা দেখবো ভ্যাপাম স্ক্যাম, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে, সেখানে পারসিস্টেন্ট আরটিআই কোয়ারিজের ফলে হেল্প হয়েছে ম্যাসিভ একটা সিস্টেমিক মেডিকেল অ্যাডমিশনে যে রিক্রুটমেন্টে যেটা স্ক্যাম হয়েছিল, সেই খবরটা ভ্যাপাম স্ক্যামের মাধ্যমে আমরা জানতে পারি আরটিআই মাধ্যমে। তো লাস্ট আমরা দেখবো এখানে ই গভর্নেন্স একটা সাপ্লিমেন্ট হিসাবে কাজ করছে আরটিআই। না কিভাবে না, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হচ্ছে একটা ডিমান্ড সাইডকে দেখাচ্ছে, কিন্তু ই গভর্নেন্স একটা সাপ্লাইড সাইডকে দেখাচ্ছে। ই গভর্নেন্সের মাধ্যমে আমরা প্রবিটিকে এনশিওর করতে পারি না কিভাবে, মিনিমাইজিং ডিসক্রিশন, যেটা প্রোঅ্যাক্টিভলি প্লেস করছে ডেটাটাকে পাবলিক ডোমেনে, অনলাইন সিস্টেম বলতে পারো যেটা। ফর এক্সাম্পল যেমন হচ্ছে ভূমি, কর্ণাটকার একটা ডিজিটাইজ ল্যান্ড
ল্যান্ড রেকর্ডস। জেম, নিশ্চয়ই নামটা শুনেছো, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস যেটা এনশিওর করছে ট্রান্সপারেন্ট পাবলিক প্রকিউরমেন্টকে। অ্যান্ড লাস্টলি দেখবে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার্স, যেটা ট্র্যাক করে ওয়েলফেয়ার মানিকে ডাইরেক্টলি টু দ্য বেনিফিশিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এতক্ষণ ধরে আমরা তার ইম্পর্টেন্স জানলাম, কিন্তু এবার আমরা দেখি এই যে আরটিআই ভার্সেস ডিপিডিপি অ্যাক্টের এর চ্যালেঞ্জেসগুলো কি হচ্ছে, এই কনফ্লিক্টের জন্য আমরা কি চ্যালেঞ্জেস ফেস করছি। তো প্রথমেই আমরা দেখব যে লেজিটিমেট ইউজেস প্যারাডক্সটা কি হচ্ছে। এই প্যারাডক্স বা দ্বন্দ্বটা কি না, স্টেট প্রসেস করে সিটিজেন ডাটাকে উইদাউট কনসেন্ট, ওয়েলফেয়ারে কনসেন্ট না নিয়ে, যেটা সেকশন 7 অফ ডিপিডিপি অ্যাক্টকে বলছে, কিন্তু আরটিআই অ্যামেন্ডমেন্টের জন্য কি করলো না, সিটিজেন আমরা এই ওয়েলফেয়ারের জিনিসগুলো কোনোদিন আর জানতেই পারবো না। এটা ওয়ান ওয়ে মিরর হয়ে গেল। ওয়ান ওয়ে মিররটা কি বলছে না, স্টেট মনিটর করবে সিটিজেনকে, বা সিটিজেন ক্যানট স্ক্রুটিনাইজ করতে পারবে না স্টেটকে, মানে স্টেট মনিটর করতে থাকছে আর সিটিজেন কোনো তথ্য জানতে পারবে না এর পরের থেকে। সেকেন্ড কি চিলিং এফেক্ট কি ক্রিয়েট করেছে না, চিলিং এফেক্ট, যেটা আমরা ডেমোক্রেসি একটা ফোর্থ পিলার হিসাবে দেখি জার্নালিজমকে বা মিডিয়াকে, সেখানেও একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে গেল না। ব্যারিয়ার ক্রিয়েট কীরকম, যদি জার্নালিস্ট কোনো যদি ভাবে নন কমপ্লায়েন্স হয়ে গিয়ে থাকে ডিপিডিপি অ্যাক্টের সাথে, তাদেরকে ফাইন দিতে হতে পারে 250 কোটি টাকা, মানে বুঝতে পারছো কতটা বড়। আর তার জন্য একটা আমরা রিডিউস বা ইম্পার্শিয়াল যে জার্নালিজম, যেটা সেই একটা ইম্পার্শিয়ালিটিটা পুরোপুরি বন্ধ হয়ে গেলে পার্শিয়াল একটা ফ্রেমওয়ার্ক চলে আসবে, বা ক্ল্যারিটি আসবে না, বা ট্রান্সপারেন্সি রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে। সেকেন্ড থার্ড কি দেখবো, দ্য প্রপোর্শনালিটি টেস্ট। প্রপোর্শনালিটি টেস্টটা কি হচ্ছে, দ্য প্রপোর্শনালিটি টেস্টের মাধ্যমে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে লিস্ট রেস্ট্রিকটিভ মিনসে রাখা উচিত। কেন, ফান্ডামেন্টাল রাইটস অবভিয়াসলি যে রাইটটা সংবিধানে দেওয়া হয়েছে, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনকেও বোঝাচ্ছে। নেক্সট দেখব যে আমরা পেটিশনার আর্গু করছে, যদি আমরা এই রিমুভিং করি পাবলিক ইন্টারেস্ট ওভাররাইডকে, যদি আমরা এখানে পুরোপুরি হাটিয়ে দিই আরবিট্রারিলি, তাহলে তো আমরা কমপ্লিটলি আমরা ব্যালেন্স করতেই ভুলে যাব, যেটা রাইট টু নো অ্যান্ড রাইট টু প্রাইভেসির মধ্যে যে ব্যালেন্সটা থাকা উচিত, সেটা কি হচ্ছে না, রাইট টু প্রাইভেসিতে বেশি পাওয়ার চলে আসে অ্যান্ড রাইট টু নো এর ক্ষেত্রে সেটা ডিমিন্ড হয়ে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জেসে পরে আমাদের তো দেখতে হবে যে আমরা উপায়গুলো কি কি বার করতে পারি এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্যে। তো ফার্স্টেই আমরা দেখব কি আমাদের কি করা উচিত না, হারমোনাইজ করা উচিত আর্টিকেল 19 আর আর্টিকেল 21-কে। দে আর নট সেপারেট অ্যাক্টস, দে আর ইন্টারলিঙ্কড অ্যান্ড উই হ্যাভ টু ব্যালেন্স ইট between the right to know and the right to privacy. Both are important and both must not be subjugated. কেউ কারোর থেকে ছোট বা বড়ও নয়। তাহলে আমাদের কনস্টিটিউশন বেঞ্চকে আপহোল্ড করা উচিত কোনটাকে না, 2019 সেন্ট্রাল পাবলিক অফিসার ইনফরমেশন অফিসারের জাজমেন্টকে, যেটা হেল্ড করেছিল জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড প্রাইভেসি আলাদা নয়, কন্ট্রাইন্ডিকশনে স্ট্যান্ড করছে না। যখন ট্রান্সপারেন্সি কথা হচ্ছে, তারা কিন্তু ডিসাইড করতে পারে কোনটা পার্সোনাল ইনফরমেশন, তাদেরকে স্টেপ নেওয়া উচিত। সেকেন্ড কি দেখব না, আমাদেরকে হুইসেল ব্লোয়ার অ্যাক্ট বা প্রোটেকশন অ্যাক্ট, যেটা হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্টকে আরও স্ট্রেনদেন করা উচিত আর ফিজিক্যাল সেফটি দেওয়া উচিত যারা অ্যাক্টিভিস্ট হচ্ছে। লাস্ট আমরা কি দেখব না, জার্নালিস্ট সেফগার্ড করা উচিত। কিভাবে না, ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল, যেটা গ্লোবাল ইনিশিয়েটিভে ফর এক্সাম্পল যদি আমরা নিই, ইউরোপিয়ান ইউনিয়নে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন মডেলকে যদি আমরা দেখি, তারা কিন্তু এক্সপ্লিসিট এক্সামশন দিয়ে রেখেছে জার্নালিস্টিক পারপাসকে, যদি সেটা এনশিওর বলতে পারে যে একটা ওয়াচডগ রোল হচ্ছে, মানে যেটা মানে ইন্ডিভিজুয়াল হার্মকে না করে লার্জার বেনিফিট যদি হচ্ছে সেখানে, তাহলে সেই নিউজটা অবভিয়াসলি সেটা পাবলিকের সামনে এক্সপোজ করা উচিত। আর লাস্ট আমরা দেখব সেটা হচ্ছে, তোমরা এআরসি কমিটি সম্বন্ধে তো সবসময় অনেকেই শুনেছ। সেখানে দেখা উচিত যে আমরা রিপ্লেস করব এআরসি কমিটি। একটা সাজেশন হচ্ছে যে কলোনিয়াল যে ওথ অফ সিক্রেসি, দ্যাট হ্যাজ টু বি রিপ্লেসড বাই দ্য ওথ অফ ট্রান্সপারেন্সি অ্যাজ সাজেস্টেড বাই দ্য সেকেন্ড এআরসি। তাহলে কি হবে, এই ব্যুরোক্রেটিক মাইন্ডসেটটা আমাদের ভেতর থেকে চেঞ্জ হওয়া উচিত। তাহলে যখন আমরা এটা এতটা জানলাম, তাহলে লাস্টে আমরা উপসংহারে কি বুঝতে পারছি, যে রাইট টু নো দ্যাট ইজ আন্ডার আর্টিকেল 19 অ্যান্ড রাইট টু প্রাইভেসি ইজ আন্ডার আর্টিকেল 21 আর নট সেপারেট রাইটস অ্যান্ড দে আর ইন্টারলিঙ্কড রাইটস। অ্যান্ড যখনই কোনো অ্যাক্ট এরকম আমরা লজ কানুন নিয়ে আসবো, আমাদের উচিত সেটাকে ব্যালেন্স করে নিয়ে আসা। আর
আমাদের যেমন ইম্পর্টেন্ট রাইট টু প্রাইভেসি ইম্পর্টেন্ট, তেমনি আমাদের রাইট টু নো ইম্পর্টেন্স একটা সিটিজেনরি ইনফর্মড সিটিজেনরি ক্রিয়েট করার জন্যে। তো আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করতে চলেছি। ভিডিওটা সমাপ্ত করার আগে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করতে চাই। সেই নিউজটা হচ্ছে এই ভিডিওটার পরে আসতে চলেছে আমাদের মেন্সের জন্য ইম্পর্টেন্ট ডিপ অ্যানালাইসিস অ্যান্ড প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট প্রিলিমস বাইট। সেখানে ডিটেলড আলোচনা করা হবে আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে টপিকসগুলো যেগুলো প্রিলিমসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলেই জানো ইউপিএসসি নোটিফিকেশন ডেট রিলিজ করে দিয়েছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউপিএসসির ডেটও, এক্সামের ডেটও খুবই আসন্ন। অল দ্য বেস্ট, খুব ভালো করে তোমরা প্রিপারেশন নিতে থাকো। তোমাদের কোনো যাতে অসুবিধা হয়, যেখানে অসুবিধা হচ্ছে সেখানেই আমরা তোমাদের সাথে সবসময় পাশে দাঁড়াবো, যাতে তোমাদের প্রিপারেশনটা হলিস্টিক্যালি একটা ছাদের তলায় কম্প্রিহেন্সিভলি কমপ্লিট হতে পারে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।